ওয়েলকাম টু ফ্যান্ডাম। আবার চলে এসেছি ইন্ডিয়ান ফুটবলের আপডেটের একটা ভিডিও নিয়ে। লাস্ট কিছুদিন তো ভিডিও বানানো হয়নি, তো অনেক আপডেটস আছে, সেগুলো তো বলেই দেবো। তার সাথে সাথে এই শনি আর রবিবার কিন্তু আমাদের টুর্নামেন্ট আছে, এখানে 12টা টিম কিন্তু খেলছে। তো পুরো ফিক্সচারটাও এখানে তোমরা দেখে দাও, আর যারা আসতে চাও অবশ্যই কিন্তু আসতে পারো। আদিত্য একাডেমি যে টার্ফ ভিএস এরিনা, সেখানে কিন্তু খেলাটা হচ্ছে ডায়মন্ড প্লাজার একদম কাছে। তো আসতে চাইলে আসতেই পারো, ওখানে কিন্তু অনেক রকম কম্পিটিশন হবে, যেগুলোর থেকে কিন্তু অনেক রকম গিফটও পেয়ে যাবে। তো অবশ্যই 23 এবং 24 তারিখ 11টা থেকে সন্ধ্যে 8টা অব্দি কিন্তু খেলা, যে কেউ কিন্তু এসে ভিজিট করতে পারো। যা যা বক্তব্য আছে আর খেলা নিয়ে, ইন্ডিয়ান ফুটবল নিয়ে, আর কালকে একটা খেলা ছিল রেড কার্ডের একদম বৃষ্টি পড়েছে, সেটা নিয়েও বলবো। আর কালকে ইস্ট বেঙ্গলের খেলা আছে, সেটা নিয়েও বলবো। কিন্তু সবার আগে এই কথাটা, এখন যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই করে নিও, আর বেল আইকনটা টিং টং করে অপশনটা প্রেস করে দিও রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য। আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজটাও ফলো করে নাও, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। তো পূজার থেকে প্রথমে শুনো। তো তাই বলি যে মাঝখানে অনেকদিন তো ভিডিও দিইনি, তো অনেক আপডেট ছিল, হয়তো সেগুলো জেনেই গেছে। তো পুরোনো আপডেটে যাচ্ছি না, তো নতুন আপডেটে দিয়ে দিই। তো সেটার মধ্যে বলছি কন্যাশ্রী কাপে কিন্তু এই মুহূর্তে সুপার 6 এর খেলা চলছে অলরেডি। আর দেখা যাক কন্যাশ্রী কাপে কে চ্যাম্পিয়ন হয়। এবং তার সাথে বলে রাখি এআইএফএফ আন্ডার 17 ইউথ লিগও চলছে। গতকালকে কিন্তু একটা ম্যাচ ছিল ইউনাইটেড স্পোর্টস ভার্সেস ইস্ট বেঙ্গল, সেটা কিন্তু ইউনাইটেড স্পোর্টস 2-1 গোলে জিতেছে। এছাড়া বলে রাখি কলিঙ্গ সুপার কাপ কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে, মানে 8ই জানুয়ারি থেকে কিন্তু শুরু হচ্ছে। 8 তারিখে প্লে অফ রয়েছে আই লিগের, এবং 9 তারিখ থেকে কিন্তু মেন খেলাটা শুরু। তো ফিক্সচারটা তোমরা স্ক্রিনে দেখে নাও। আর ডার্বি, যেহেতু ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান একই গ্রুপে পড়েছে, মানে গ্রুপ এতে, তো ডার্বি হচ্ছে 19 তারিখে কলিঙ্গ স্টেডিয়ামে। আর ফিক্সচারে দেখবে দুটো জায়গা দেওয়া আছে, একটা হচ্ছে কলিঙ্গ স্টেডিয়াম, একটা হচ্ছে পিচ 1। তো এটাও কিন্তু কলিঙ্গ স্টেডিয়ামের ভেতরেই, মানে ওই কমপ্লেক্সের ভেতরেই, পাশেরই মাঠটা। তো এই দুটো জায়গায় খেলা রয়েছে। ডার্বিতে যারা চলে যেতে চাও তো অবশ্যই চলে যাবে, টিকিটের যা আপডেট পাবো তো অবশ্যই জানিয়ে দেবো। এর সাথে বলে রাখি আরেকটা বেঙ্গল ফুটবলের খবর, তো সেটা হচ্ছে সামনে কিছুদিনের মধ্যে কিন্তু তামিলনাড়ুতে সিনিয়র এবং ন্যাশনাল মেন্স এবং ওমেন্স শুরু হচ্ছে। তো সেটার জন্য কিন্তু আইএফএ তাদের কোচ বেছে নিয়েছে। মেন্স টিমের কোচ হয়েছে অমিত ঘোষ এবং ওমেন্স টিমের কোচ হয়েছে সুজাতা কর। আর অনেকে জানতে চাও যে আইএসএল এর ডার্বি কবে হবে, যেটা কিন্তু পুজোর সময় শিডিউল ছিল, মানে লক্ষ্মী পুজোর সময়। তো সেটা কবে হবে, সেটা কিন্তু খুব সম্ভবত ফেব্রুয়ারিতে হতে পারে, যখন আইএসএল আবার স্টার্ট হবে। কারণ ফার্স্ট লেগের কিন্তু ম্যাচ না শেষ করে সেকেন্ড লেগে যাবে না, তো ফার্স্ট লেগের কিন্তু ওই ম্যাচটাই বাকি থাকবে ইস্ট বেঙ্গলে। তো সেই জায়গা থেকে এক্সপেক্ট কিন্তু করতে পারো যে ফেব্রুয়ারির একদম প্রথম দিকেই কিন্তু আইএসএল ডার্বিও হবে। তো বলে রাখি যে যেটা বললো গুড্ডু একদমই তাই, সেকেন্ড লেগ শুরু হওয়ার আগে কিন্তু দুটো ম্যাচ হবে। একটা হচ্ছে হায়দ্রাবাদ গোয়ার, যেটা ফার্স্ট ম্যাচ ছিল, পোস্টপন্ড হয়েছিল ইন্ডিয়ার খেলার জন্য, সেই ম্যাচটা, এবং ডার্বি। এই দুটো ম্যাচ হওয়ার পরে কিন্তু সেকেন্ড লেগ শুরু হবে। আর ফার্স্ট লেগ তো আগামী সপ্তাহে দুদিনের মধ্যে শেষ হয়ে যাচ্ছে, কারণ 30 তারিখে ইন্ডিয়া টিম যে 50 জনকে সিলেক্ট করেছে তারা কিন্তু চলে যাচ্ছে দুবাইতে। সেইখানে গিয়ে 2 থেকে 3 দিনের প্র্যাকটিসের পর মেন 25 জন বা 28 জন বা 30 জনের স্কোয়াড কিন্তু বেছে নেবে ন্যাশনাল টিমের কোচ ইগস টিমের। এবং যেহেতু ন্যাশনাল টিমের কথা আসলো, তো সেহেতু আরেকটা খবর দিয়ে দিই, সেটা হচ্ছে অনেকদিন ধরেই কথাবার্তা চলছে। অনেকেই বলছে যে পিওআই প্লেয়ার যারা রয়েছে, যারা ইন্ডিয়ান সিটিজেনশিপ রয়েছে, মানে ইন্ডিয়ান বংশোদ্ভূত বাইরে রয়েছে, তাদেরকে ইন্ডিয়ান টিমের হয়ে খেলানোর জন্য। তো এআইএফএফ কিন্তু সেইটার ইনিশিয়েটিভ নিয়েছে রিসেন্টলি, যেটা অনেক প্লেয়ারকে শর্ট আউট করেছে। তার মধ্যে কিছু প্লেয়ারের নাম কিন্তু তারা সিলেক্ট করেছে, মোটামুটি 24-25 জন। এই 25 জনের নাম কিন্তু তারা সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্পোর্টস মিনিস্ট্রিতে পাঠিয়েছে। যদি গভর্নমেন্ট যেটা ইনিশিয়েটিভ নিয়ে যদি এদেরকে কোনোভাবে ইন্ডিয়ান টিমের অন্তর্ভুক্ত করা যায়, কিন্তু ইন্ডিয়াতে যেটা সবচেয়ে বড় সমস্যা, সেটা হচ্ছে ডুয়াল সিটিজেনশিপ অ্যালাউ হয় না। তো সেইখানে এই সমস্ত প্লেয়াররা তাদের যেই দেশের সিটিজেন রয়েছে সেই পাসপোর্টটা সাবমিট করে ইন্ডিয়ান সিটিজেনশিপ নিয়ে ইন্ডিয়াতে খেলতে চাইবে কিনা, সেটাও একটা বড় ব্যাপার। এগুলো তো শুনেই নিলে। কালকের খেলা নিয়ে এবার বলি, মানে আলাদা করে কালকের খেলা নিয়ে কিছু বলার নেই, মানে এত বিচ্ছিরি একটা খেলা হয়েছে। আর রেফারিকে তো সবাই বলছে রেড কার্ড দিয়েছে, কিন্তু কিছু করার ছিল না। প্রথম রেড কার্ডটা তো অবশ্যই রেড কার্ড, মানে সেই 2014-তে নেইমারকে মেরেছিল, কোমর ভেঙে দিয়েছিল, সেই রকম একটা ট্যাকেল, ডেঞ্জারাস ট্যাকেল আকাশ মিশ্রার, তো সেটা তো অবশ্যই রেড কার্ড। পরেরটা আবার আশিস রায়ের, মানে হাই বুট স্টার্ট দেখি হাই বুট সিনে কিন্তু লেগেছে, বলে কোনো রকম টাচ লাগেনি, তার মধ্যে আবার 2 পাও গেছে, তো সেটাও রেড কার্ড, কিছু করার নেই। কিন্তু তার পরেরটা হয়তো রেফারি একটু ভালো করে হ্যান্ডেল করতে পারতো, লিস্টান করা হতো, লিস্টান একদম সামনে গিয়ে দেবে, রেফারির সাথে কিন্তু কোনো টাচ হয়নি, কিন্তু সামনে গিয়ে হয়তো কোনো উক্তি করেছিল, সেই জন্য রেফারির হয়তো মাথা গরম হয়ে গেছে। রেফারির হাতেই থাকে, এগুলো কিছু করার নেই। তো রেফারি সেখানে ডাইরেক্ট কিন্তু লিস্টানকে রেড কার্ড দিয়ে দেয়, খেলাটা কিন্তু একটা আজব টাইপের হয়ে যায়। কিন্তু মোহনবাগানে কিন্তু অনেক চান্স ছিল, কারণ অনেকটা সময় কিন্তু 1 ম্যান ডাউন ছিল মুম্বাই সিটি এফসি, সেই জায়গাটা কিন্তু ক্যাপিটালাইজ করতে পারেনি। প্রথমে একখানা খুব ভালো বল লিস্টানের, কিন্তু ট্যাপ ইন করে দেয়, ট্যাপ ইন করে কিন্তু গোল করে ফেলে কামিংস। তারপরে আবার সেই
সেম ভাবে ওটা নিচে বল ছিল, সেম ভাবে বিপিন সিং ওপর দিয়ে বল তুলে কিন্তু গ্রেগ স্টুয়ার্ট হেঁটে গিয়ে গোল করে দেয়। কিন্তু ওই সময়টা যদি ক্যাপিটালাইজ করে নিতে পারতো দুটো গোল দিয়ে, তো এগিয়ে যেতে পারতো, মানে জেতার সুযোগ ছিল। তারপরে দুই গোল খেয়ে যায়, শেষে গিয়ে আবার গ্রেগ স্টুয়ার্ট নিজেই ডাইভ মারে, সেখানে আবার রেড কার্ড খেয়ে যায়। খেলা শেষ হয় আবার রেড কার্ডের ছড়াছড়ি চারিদিকে, কালি কিরকম একটা ম্যাচ হয়েছে। আর অবশ্যই রেফারিতে কিন্তু আরো ভালো করে হ্যান্ডেল করা যেতে পারতো, কিন্তু এমন কোনো মানে কার্ডের দিক থেকে কিন্তু এমন কোনো ভুল ডিসিশন হয়েছে বলে আমার মনে হয়নি। হ্যাঁ, তো খেলা শেষেও কিন্তু রেড কার্ড হয়েছে, রাহুল বেগে রেড কার্ড দেখেছে, হেক্টর হিউজের রেড কার্ড দেখেছে এবং বিক্রম প্রতাপ সিং সেকেন্ড ইয়েলো দেখে রেড কার্ড দেখেছে। মানে টোটাল 4-3 স্কোর হয়েছে রেড কার্ডের। আর ইয়েলো কার্ডের তো বন্যা গেছে, তবে রাহুল কুমার গুপ্তা লাস্ট ইয়ার AIFF এর বেস্ট রেফারি হয়েছিল, তো সেখান থেকে খেলাটা অন্যভাবেও কিন্তু হ্যান্ডেল করতে পারতো। বাট লিস্টনের রেড কার্ডটা মানে পুরোপুরি মানে বলা যায় যে অবাক একটা, মানে কি কারণে দিল বা ওখানে ও কিছু ফাউল কোনো কথা বলেছিল কিনা সেটাও জানি না, মানে বোঝা তো যায় না। তো সেই জায়গা থেকে বাট তারপরে কিন্তু আর হ্যান্ডেল করতে পারি না খেলা শেষে। যেরকম প্লেয়াররা যেখানে এতগুলো রেড কার্ড হয়ে গেছে, তো খেলা শেষে একটা টেম্পারমেন্ট থাকবেই দুটো টিমের প্লেয়ার, তো সেখান থেকে হাতাহাতি যে অনেকগুলো রেড কার্ড থাকে। তবে খেলাটা ওভারঅল ভালো হয়নি। আর একটা বলবো, ফার্স্ট হাফে কিন্তু মোহনবাগান সুযোগ পেয়েছিল মুম্বাইকে 10 জনে, কিন্তু সেখানে উচিত ছিল এইরকম একটা স্ট্রাইকিং লাইন আপ নিয়ে কিন্তু আরো গোলে এগিয়ে যায়, কিন্তু সেটা কিন্তু করতে পারেনি। তো সেটা কিন্তু অবশ্যই কোচের কিছুটা হলো স্ট্র্যাটেজির কিন্তু ভুল বলা যেতে পারে। এবার ইস্ট বেঙ্গলের কথায় চলে আসি। তো ইস্ট বেঙ্গলের কিন্তু মানে ব্রেকের আগে, ব্রেক বলতে ন্যাশনাল টিমের খেলার জন্য ব্রেক, এশিয়ান কাপের জন্য ব্রেক, সুপার কাপ যদিও আছে মানে ISL ব্রেক, তার আগে কিন্তু এবার লাস্ট খেলার দিকে চলে আসছে। লাস্ট খেলা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যদি টপ 6 এর মধ্যে থাকতে হয়, টপ 6 এর মধ্যে থেকে যদি এই ব্রেকটার আগে শেষ করতে হয়, তাহলে কিন্তু ম্যাচটা জিততেই হবে। খুব একটা ইজি হবে না, কারণ দেখেছো ওড়িশা এসে কিন্তু মোহনবাগানের মতো টিমকেও হারিয়ে গেছে, এটা কিন্তু যথেষ্ট স্ট্রং টিম। ইস্ট বেঙ্গল কিন্তু স্ট্রাগল করছে, একদিন 5 গোল দিচ্ছে, তারপরে 2 দিন পর পর 0-0, মানে কিরকম এত বাজে খেলেছে, এত বাজে মানে বলার নয়। তো সেই খেলা খেললে ওড়িশার সাথে কিন্তু মুশকিল আছে, কারণ ওড়িশায় রয় কৃষ্ণার মতো প্লেয়ার আছে যে কিন্তু অসাধারণ এই মুহূর্তে খেলছে। আর ওদের কোচের কথা তো বলারই নেই, কোচও কিন্তু খুব ভালো, ট্যাকটিক্যালি কিন্তু হারিয়ে দিয়ে চলে যেতে পারে। তো সেই জায়গা থেকে পজিটিভ খেলে, যেরকম অ্যাটাকিং শুরুর দিকে খেলছিল বা যেরকম নর্থ ইস্টের ম্যাচটা অ্যাটাকিং খেলেছে, সেরকম যদি খেলতে পারে, কোচ যদি সেরকম স্ট্র্যাটেজি বাড়াতে পারে, তাহলেই কিন্তু একমাত্র জেতা সম্ভব। আর জিতলেই কিন্তু একমাত্র টপ 6 এর মধ্যে থাকতে পারবে এই ব্রেকের আগে, না হলে কিন্তু আবার মুশকিল। এরপরে গিয়ে কিন্তু মানে অনেকটা যদিও সময় পাবে মাঝখানে, হয়তো অনেক কিছু ঠিক করে নেওয়ার, ট্রান্সফার সিজনে অনেক প্লেয়ার নেওয়ার, ঠিক করে নেওয়ার, কিন্তু এই পজিটিভ জিনিসটা কিন্তু রাখতে গেলে এই ম্যাচটা জিততেই হবে। আর ও শুধু রয় কৃষ্ণের কথা বলতো, তো রয় কৃষ্ণ না প্রত্যেকটা প্লেয়ার ভালো খেলছে, মানে জেরি থেকে শুরু করে, পুইতিয়া থেকে শুরু করে, জহু, ফল, আর সবচেয়ে বড় কথা মুর্তলা ফল কিন্তু সব ম্যাচে গোল করছে, মানে কর্নারে বা সেট পিস পেলে কিন্তু হেডে গোল করছে, জহু কিন্তু গোল করছে প্লাস অ্যাসিস্ট করছে। তো সেখান থেকে ইজি ম্যাচ তো নয়, যদিও ড্র করতে পারে সেটা একটা বিশাল বড় ব্যাপার এই টিমের সাথে, মানে এই মুহূর্তে ওড়িশার যা ফর্ম হয়েছে সেই জায়গা থেকে। আর জিততে পারলে তো সেটাই মানে হয়তো ক্রিসমাস গিফট বা নিউ ইয়ার গিফট হয়ে যাবে ইস্ট বেঙ্গল সাপোর্টারদের জন্য। বাট অবশ্যই কাজ কোয়াদ্রাত এবং লোবেরা এর আগেও অনেকবার মুখোমুখি হয়েছে, দুজনকে জানে কিরকম ট্যাকটিক্স ইউজ করতে পারে, তো সেই জায়গা থেকে কি করে সেটাই হচ্ছে দেখার। তো বলে দিই 7 নম্বরে ইস্ট বেঙ্গল আছে 9 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে। ওড়িশা কিন্তু 5 নম্বরে আছে 9 ম্যাচে 17 পয়েন্ট নিয়ে। চেন্নাই 6 নম্বরে আছে 11 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে। যদি ইস্ট বেঙ্গল জিততে পারে 10 ম্যাচে কিন্তু 13 পয়েন্ট হয়ে যাবে। সেই জায়গাতে কিন্তু 7 নম্বর থেকে আবার টপ 6 এ ঢুকে কিন্তু এই সিজন ব্রেকটা বলতে গেলে এখানে কিন্তু টপ 6 এই থাকতে পারবে। তো যা যা বক্তব্য ছিল পুরো বলে দেওয়া। তোমাদের কি বক্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ভিডিওটা পছন্দ হলে লাইক করে দিও, শেয়ার করে দাও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা টিং টং করে দাও রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলো এখনের জন্য টাটা।